আমার ডিজিটাল পাঠশালায় আজকে আলোচনা করব রিমিডিয়াল টিচিং নিয়ে। এই রিমিডিয়াল টিচিং অর্থাৎ প্রতিকারমূলক শিখন বা সংশোধনীমূলক শিখন যাই বলুন না কেন, এই দুই কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। শ্রেণীকক্ষে দেখি যে বিভিন্ন ধরনের শিশু থাকে, কেউ হয়তো একটু বেশি এগিয়ে গেছে, কেউ একটু পিছিয়ে গেছে, কেউ মাঝারি লেভেল। কিন্তু আমরা যখন একটা শ্রেণীকক্ষকে এগিয়ে নিয়ে যাব, আমরা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব মাথায় রেখে প্রত্যেকে কিন্তু একই সমান্তরালভাবে প্রত্যেকে একটা মিন লাইনে মেনটেন করে কিন্তু শিক্ষা দিতে হবে। তো এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক ছাত্রছাত্রী তারা পিছিয়ে পড়ে। তাদের সেই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে রিমেডিয়াল টিচিং। তো এই রিমেডিয়াল টিচিং নিয়েই আজকে এই চ্যাপ্টারের উপরে এমসিকিউ আলোচনা করছি। একদম প্রথম প্রশ্ন, পিপলস জেনারেলি হ্যাভ ফলোয়িং লার্নিং ডিফিকাল্টিস। ছাত্রছাত্রীদের নিম্নোক্ত কোন লার্নিং ডিফিকাল্টিস দেখা যায়? পোর মেমোরি, ল্যাক অফ লার্নিং মোটিভেশন, উইকেন্ড প্রবলেম সলভিং পাওয়ার, অল অফ দ্য অ্যাবভ। ছাত্রছাত্রীদের কিন্তু সমস্ত সমস্যাগুলোই দেখা যায় এক্ষেত্রে, অল অফ দ্য অ্যাবভ। স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট অ্যাবিলিটিস, সেম অ্যাবিলিটিস, লোয়ার্ড মোটিভেশনাল স্কিল, রিয়েল এক্সপিরিয়েন্স। ছাত্রছাত্রীদের মধ্যে নিম্নোক্ত কোন বিষয়টি দেখা যায়? এক্ষেত্রে কিন্তু সেম অ্যাবিলিটিস, লোয়ার্ড মোটিভেশনাল স্কিল, রিয়েল এক্সপিরিয়েন্স সমস্ত কিছুই দেখা যায়। কিন্তু এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে কিন্তু সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাবিলিটিস দেখা যায়। Sometimes certain people have to learn through presentation, practical experiences, teaching method, both A and C. অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় যে তারা তাদেরকে শিখতে হয়। কিভাবে শিখতে হয় সেটা কিন্তু তাদেরকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু শিখতে হয়। অনেক সময় তারা বুঝতে পারে না বিভিন্ন কিছু বিষয়, তো সেই বিষয়গুলো তাদেরকে কিন্তু হাতে নাতে সেটা বোঝাতে হয়, অর্থাৎ তাদেরকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বিষয়গুলো বোঝাতে হয়, তাহলে তারা বুঝতে পারে। রিমেডিয়াল টিচার শুড ডিজাইন। রিমেডিয়ালের টিচার ডিজাইন করবেন ডাইভার্সিফাইড টিচিং অ্যাক্টিভিটিস, মেথড টু হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার পোটেন্সিয়াল, বোথ এ অ্যান্ড বি, কারিকুলাম অ্যাকর্ডিং টু দেয়ার নিডস। অর্থাৎ রিমেডিয়ালের যে টিচার থাকবেন তিনি কি করবেন? তিনি দুটোকে একসঙ্গেই করবেন, এ এবং বি, অর্থাৎ ডাইভার্সিফাইড টিচিং অ্যাক্টিভিটিস সেটা তো দেখবেনই, তার সঙ্গে মেথডস টু হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার পোটেন্সিয়াল, এই দুটো বিষয় কিন্তু একজন রিমেডিয়াল টিচার তিনি কিন্তু তার শ্রেণীকক্ষকে অর্থাৎ তার ক্লাস ম্যানেজমেন্টের ক্লাসকে ডিজাইন করবেন এই রূপে। ইচ পিপল ইজ ডিফারেন্ট। প্রত্যেকটা ছাত্রছাত্রী বিভিন্নতা, অর্থাৎ বিভিন্ন তাদের ধরন কিভাবে বিভিন্ন, লার্নিং অ্যাবিলিটিস, অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডস, ক্লাসরুম লার্নিং, অল অফ দ্য অ্যাবভ। তো আমরা জানি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের লার্নিং অ্যাবিলিটিস তো আলাদা থাকবেই, তার সঙ্গে তাদের অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড আলাদা থাকবে, আর ক্লাসরুম যে লার্নিং বা লার্নিং অ্যাবিলিটিস সবই কিন্তু আলাদা থাকবে। তো সেক্ষেত্রে তাহলে বোঝাই যাচ্ছে যে অল অফ দ্য অ্যাবভ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আরটিপি। আরটিপি কি? অর্থাৎ আরটিপির ফুল ফর্মটাই মূলত এখানে জানতে চাওয়া হয়েছে। রিভিউ ট্রেনিং প্রসিডিওর, রিয়াকশন টার্নিং প্রসেস, রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম, রিভিউ ট্রেনিং প্রোগ্রাম। তো আমরা যেহেতু রিমেডিয়াল টিচিং পড়ছি সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধাই হচ্ছে যে নিশ্চয়ই রিমেডিয়াল সংক্রান্ত কিছু থাকবে, অর্থাৎ আরটিপি হচ্ছে রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম। আরটিপি হচ্ছে রিমেডিয়াল টিচিং প্রোগ্রামকে আমরা বলি আরটিপি। দ্য এম অফ রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম: providing learning support for academically backward students, designing individualized educational program, enhancing the effectiveness of learning, all of the above. The aim of the রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম, অর্থাৎ রিমেডিয়াল টিচিং প্রোগ্রামের লক্ষ্য কী হওয়া উচিত? সেক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের লার্নিংয়ে সাপোর্ট করবে, বিশেষ করে যারা অ্যাকাডেমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টস? হ্যাঁ, সেটা তো অবশ্যই করতে হবে, কারণ রিমেডিয়াল টিচিং যারা পিছিয়ে পড়ছে, ব্যাকওয়ার্ড স্টুডেন্টস, তাদের জন্যই রিমেডিয়াল টিচিং। আর এটা কি ডিজাইন করতে হবে এরকমভাবে যে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রামের উপরে? অবশ্যই সেটাও করতে হবে। আমি ধরলাম যে কোনো একটা শ্রেণীকক্ষে 2 থেকে 3 জন ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম অক্ষমতা আছে, এবং সেই অক্ষমতা দূর করতে গেলে প্রত্যেকের যে একই ধরনের অক্ষমতা হবে সেটা কিন্তু নয়, প্রত্যেকের আলাদা আলাদা অক্ষমতা থাকতেই পারে। সেক্ষেত্রে আমাকে ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম তো নিতেই হবে, আর তাদেরকে কী করতে হবে? এনহ্যান্স করতে হবে তাদের এফেক্টিভনেস অফ লার্নিং। রিমেডিয়াল টিচিং ইজ নিডেড। রিমেডিয়াল টিচিং প্রয়োজন। কাদের প্রয়োজন? রিমেডিয়াল টিচিং প্রয়োজন হচ্ছে সেই সমস্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের। কখন প্রয়োজন? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কোর্স, ইন দ্য মিডল অফ দ্য কোর্স, অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স, এ ডে বিফোর দ্য ফাইনাল এক্সামিনেশান। তাহলে অবশ্যই রিমেডিয়াল টিচিং আমাদের প্রয়োজন হবে কোর্সের শেষে, অর্থাৎ কোর্স শেষ হওয়ার পরেই তো আমরা বুঝতে পারবো যে কোনো ছাত্রছাত্রীর রিমেডিয়াল টিচিংয়ের প্রয়োজন আছে কি না। তার আগে আমরা কোর্স যখন শুরুই করিনি তখন তো বুঝতে পারবো না, তাই না? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স।
পিপলস জেনারিক স্কিল ইনক্লুডস, অর্থাৎ ছাত্রছাত্রীদের জাতিগত যে নৈপুণ্য বা পটুত্ব সেটা কোথায় দেখা যায়, ইন্টারপার্সোনাল রিলেশনশিপে দেখা যায়, নাকি কমিউনিকেশনে দেখা যায়, না প্রবলেম সলভিংয়ে, সেলফ লার্নিংয়ে দেখা যায়। এক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই, অর্থাৎ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, কমিউনিকেশন, প্রবলেম সলভিং, সেলফ লার্নিং, এই প্রত্যেকটা বিষয়েই একজন ছাত্রের কিন্তু জেনারিক স্কিল দেখা যায়। পিপলস উইথ ডাইভার্স লার্নিং নিডস মাস্ট বি প্রোভাইডেড উইথ, একজন ছাত্র বা একজন ছাত্রী যে তার ডাইভার্স লার্নিং নিড, তাকে কী দিতে হবে, তাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রপার টিচিং প্ল্যান দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ, তার যেটা দরকার সেটা হচ্ছে তার প্রপার টিচিং প্ল্যানটা দরকার। ইট ইজ এফেক্টিভ, এটা খুবই কার্যকর। কোন ক্ষেত্রে এবং কী ক্ষেত্রে কার্যকর? টু গিভ ওয়ান লং অ্যাসাইনমেন্ট, টু গিভ নো টাস্ক, টু গিভ সিরিজ অফ রেলিভেন্ট অ্যাক্টিভিটিস, টু গিভ হোমওয়ার্ক। অর্থাৎ একজন ছাত্রছাত্রীর ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? তাকে অনেক বেশি অ্যাসাইনমেন্ট দিতে হবে, তাকে কোনো টাস্ক দেওয়াই চলবে না, তাকে বেশ অনেকগুলো ধারাবাহিক, তাকে প্রাসঙ্গিক অ্যাক্টিভিটিস দিতে হবে, নাকি তাকে বাড়ির কাজ দিতে হবে। তো এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এর মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, একজন ছাত্রছাত্রীর ক্ষেত্রে সবথেকে কার্যকরী হচ্ছে তাকে কিন্তু একটা ধারাবাহিকভাবে প্রাসঙ্গিক অ্যাক্টিভিটিস তাকে দিতে হবে। ইন রিমেডিয়াল টিচিং অ্যাপ্রোচেস টেকেন বাই টিচার্স, রিমেডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে একজন শিক্ষক যে অ্যাপ্রোচটা গ্রহণ করে থাকেন সেটা হচ্ছে গিভিং সিম্পল ইজি স্টেপস, কিপিং ইন লাইন উইথ পিপলস লার্নিং এবিলিটিস, এনকারেজ পিপল অ্যাক্টিভ পার্টিসিপেশন। তো একজন শিক্ষক তাদেরকে, ছাত্রছাত্রীদেরকে কী করবেন? সিম্পল ইজি স্টেপস দেবেন। হ্যাঁ, সেটা অবশ্যই দিতে হবে। স্টেপসগুলো অবশ্যই সিম্পল হবে এবং তার সঙ্গে সেগুলোকে ইজি হতে হবে, তবে কিন্তু ছাত্রছাত্রীরা গ্রহণ করবে। একেবারে কঠিন যদি আমি কোনো স্টেপস দিই, কঠিনভাবে তাদেরকে শেখাই, তারা কিন্তু গ্রহণ করবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কী দিতে হবে? সিম্পল দিতে হবে, ইজি স্টেপস দিতে হবে। কিপিং ইন লাইন উইথ পিপলস লার্নিং এবিলিটিস, আর সেটা তো অবশ্যই তাদেরকে লার্নিং এবিলিটিসটাকে সমতা বজায় রেখেই করতে হবে। এনকারেজিং পিপল অ্যাক্টিভ পার্টিসিপেশন, আর তাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেট করাতে হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন মাস্ট, যে কোনো ক্ষেত্রেই অ্যাক্টিভ পার্টিসিপেশন মাস্ট। যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা না করি তো কী হবে? সেক্ষেত্রে আমাদের যে কোনো বিষয় অ্যাক্টিভ না হলে বুঝতে পারবো না, ঘুম পাবে ক্লাসে। এই আমার ক্লাস দেখতে দেখতেই যদি অ্যাক্টিভলি তোমরা না শোনো বা এগুলো সলভ করার চেষ্টা করো তাহলে কিন্তু ঘুম পাবেই। চলো পরের প্রশ্ন। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, যারা ভিডিও দেখছো, তোমরা আমার এই ভিডিওটা পজ করে উত্তরগুলো করতে পারো এবং পরে আমার সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন সম্বন্ধে কোনো রকম ডাউট থেকে থাকে বা মনে হয় যে এটা ভুল উত্তর হচ্ছে বা কিছু, তো প্লিজ সেটা আমাকে কারেকশন করে দিও, আমি এটা কারেক্ট করে নেব। কমেন্ট বক্সে তোমরা লিখে দিও। টু ক্ল্যারিফাই দ্য মেন পয়েন্টস টিচার মাস্ট ইউজ, প্রধান পয়েন্টগুলোকে মানে একজন ছাত্রকে বোঝানোর জন্য শিক্ষককে কী ব্যবহার করতে হবে? শিক্ষককে ব্যবহার করতে হবে টেক্সট বুক ব্যবহার করতে হবে, ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করতে হবে, টিচিং রিসোর্সেস ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে একজন শিক্ষক অবশ্যই টিচিং রিসোর্স তো ব্যবহার করবেন এবং তার মধ্যে টেক্সট বই ব্যবহার করতে হবে, ইনফরমেশন টেকনোলজিও ব্যবহার করতে হবে। কিন্তু যেহেতু এক্ষেত্রে আমাদের উত্তরে অল অফ দ্য অ্যাবভ দেওয়া নেই, তো কী করব? সেক্ষেত্রে উত্তর বি এবং সি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এবং টিচিং রিসোর্স, এটাই হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ টেক্সট বুক গুরুত্বপূর্ণ হলেও এখানে কিন্তু আমরা দুটো পয়েন্ট পাচ্ছি, তো সুতরাং ডি এর অপশনটাকে কারেক্ট করছি। ইফ ইউ ফেস এ স্টুডেন্ট হু রিমেন্স প্যাসিভ ইন ক্লাস, অ্যাজ এ টিচার ইউ উইল, অর্থাৎ একজন ছাত্রকে আমি দেখছি যে ক্লাসে সর্বদাই নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, তো একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? তো তাকে কি এনকারেজ করবেন? এনকারেজ হিজ অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন ক্লাস, গিভ প্লেজারেবল এক্সপিরিয়েন্স ইন অর্ডার হিম টু বি অ্যাক্টিভ, লেট হিম রিমেন প্যাসিভলি। অর্থাৎ তাকে কি আমরা অ্যাক্টিভ করব, না কি তাকে বেশ পার্সিউবল এক্সপিরিয়েন্স দেবো, আর না তাকে অর্ডার করা হবে যে অ্যাক্টিভ হওয়ার জন্য, না তাকে প্যাসিভই রেখে দেবেন? আচ্ছা, এটা শিক্ষক অনুযায়ী নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকেই উত্তর করবে। তো বিভিন্নজন বিভিন্ন রকম প্রিন্সিপাল থেকে বিভিন্ন রকম উত্তর করতেই পারে। তো সেক্ষেত্রে যেটা দেখে নিতে হবে যে মূলত প্রাইমারি এডুকেশন নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, এবং বেশ কতগুলো আদর্শ, এই আদর্শটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আদর্শগুলোই কিন্তু আমাদেরকে পরবর্তীতে আমাদের এডুকেশন ইমপ্লিমেন্ট করতে এবং আমাদের যে পেডাগজিক্যাল কোশ্চেন সলভ করতে সাহায্য করবে। তো এক্ষেত্রে প্রধানত আমরা গুরুত্ব যেটা দেবো সেটা হচ্ছে, আমি যেহেতু একজন ছাত্র সে কিন্তু প্যাসিভ আছে, অর্থাৎ সে অ্যাক্টিভ নেই, তাহলে আমার যেটা প্রয়োজন তাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার ক্ষেত্রে একজন ছাত্রকে আমি কখনোই অর্ডার, ব্যাপারটা শুনতেই কেমন লাগছে, তাকে অর্ডার করলাম, আর তাকে প্যাসিভ রাখতেও পারছি না, তাকে অর্ডার আমি করতেও পারছি না। তো তাকে আমাকে কি করতে হবে? তাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। তো আমি কী করবো? তাকে
এনকারেজ করব যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। তো সঠিক উত্তর হচ্ছে এনকারেজ হিজ অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন ক্লাস। RTP is more effective in class, full of student, with less pupil, with all passive learners, none. অর্থাৎ এই যে রিমিডিয়াল টিচিং প্রোগ্রামটা সবথেকে বেশি এফেক্টিভ কাদের জন্য? ফুল ক্লাসের জন্য তো কখনোই নয়, কারণ ক্লাসে অনেক অ্যাডভান্স ছাত্রছাত্রীরা থাকে, তারা অনেক কিছু আগে থেকেই বুঝে নেয়, পড়ানোর ইভেন এমনকি পড়ানোর আগেও বুঝে নেয়, যেমন তো তার মধ্যে আবার অনেকে প্যাসিভ লার্নার থাকে। তো এক্ষেত্রে যেটা মোস্ট ফ্রুটফুল হচ্ছে সেটা কিন্তু কম সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে এই ক্লাসটা করলে কিন্তু সবথেকে ভালো হয় রিমিডিয়াল ক্লাস। পিপল উইথ লার্নিং ডিসেবিলিটি, অর্থাৎ যাদের শেখার ক্ষেত্রে অক্ষমতা আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা এখানে বলা হয়েছে। আর অ্যাগ্রেসিভ, আর প্রাউড, ল্যাক সেলফ কনফিডেন্স, লার্ন ইনকারেক্টলি। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথাই বলা আছে যাদের লার্নিং ডিসেবিলিটি আছে। তারা কি অ্যাগ্রেসিভ হয়, তারা খুব গর্বিত হয়, তারা সেলফ কনফিডেন্সের অভাবে ভুগে থাকে, আর তারা ইনকারেক্টলি শেখে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ যেটা দেখা যায় তারা ল্যাক অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ আত্মসচেতনতার অভাবে ভোগে। যদি আমরা সেই সুরেশের যে গল্পটা, সেই গল্পে আমরা কিন্তু দেখেছিলাম যে সুরেশ ল্যাক অফ কনফিডেন্সে ভুগছিল, সেলফ কনফিডেন্সের অভাবে কিন্তু সে ভুগছিল। ঠিক আছে, চলে যায় পরের প্রশ্ন। টিচিং শুড কনসার্ন উইথ, অর্থাৎ শিক্ষা কোন সংক্রান্ত বিষয় নিয়ে থাকা উচিত শিক্ষায়? তো সেক্ষেত্রে ট্রান্সমিশন অফ ল্যাঙ্গুয়েজ, ট্রান্সমিশন অফ নলেজ অনলি, মেকিং লার্নিং প্রসেস হেল্পফুল অ্যান্ড এফেক্টিভ, কারেক্টিং এরর্স অফ স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মেকিং লার্নিং প্রসেস হেল্পফুল অ্যান্ড এফেক্টিভ। অর্থাৎ আমরা এই টিচিংয়ের কনসার্নটা, টিচিংয়ের যে প্রধান বিষয় সেটাই তো হচ্ছে লার্নিং প্রসেসকে হেল্পফুল করতে হবে এবং তার সঙ্গে কিন্তু এফেক্টিভ করতে হবে। হাউ ইজ রিমেডিয়াল টিচিং পসিবল ইন লিমিটেড ডিউরেশন অফ এ ক্লাস? অর্থাৎ রিমেডিয়াল টিচিংটা পসিবল কখন হবে? যখন লিমিটেড ডিউরেশন অফ ক্লাস যখন আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ডিউরিং রিসেস, ডিউরিং ক্লাস, ডিউরিং এক্সামিনেশান, নেভার। তাহলে ডিউরিং রিসেস, এটা খুব সহজ উত্তর, বোঝাই যাচ্ছে। টু গিভ ইন্ডিভিজুয়াল টিচিং ইন RTP, অর্থাৎ প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যে রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম এই যেটা দিচ্ছি, তো সেক্ষেত্রে অ্যানালাইসিস অফ পিপল ইজ এসেন্সিয়াল, প্রিপারেশন অফ টিচিং প্ল্যান ইজ নিডেড, ইভ্যালুয়েশন ইজ রিকোয়ার্ড, অল অফ দ্য অ্যাবভ। তো আমি যখন ইন্ডিভিজুয়ালকে RTP দিচ্ছি, তো আমাকে তো অবশ্যই তাকে অ্যানালাইসিস তো করতেই হবে, আর তার সঙ্গে অ্যানালাইসিসের যেমন প্রয়োজন তার সঙ্গে আমার টিচিং প্ল্যানটাও প্রয়োজন এবং ইভ্যালুয়েশনও প্রয়োজন। তো সমস্তগুলো সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই আমার দরকার। যেমন অ্যানালাইসিস দরকার, তেমন দরকার আমার টিচিং প্ল্যান দরকার, তেমন দরকার আমার ইভ্যালুয়েশন, অর্থাৎ সবগুলোই। এনকোয়ারি বার টিচিং, এনকোয়ারি বার টিচিংটা কি? এনকারেজ কোয়াইট লার্নার্স, ডাজ নট এনকারেজ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, এনকারেজেস ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি অফ দ্য লার্নার্স, মেক দ্য লার্নার্স ডিসইন্টারেস্টেড ইন ক্লাস। তো এই এনকোয়ারি বারটা হচ্ছে এনকারেজ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি অফ দ্য লার্নার। এনকোয়ারি বারটা কি হচ্ছে? এটা হচ্ছে এনকারেজ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি অফ দ্য লার্নার্স। কারিকুলাম অ্যাডাপ্টেশন রেফার্স টু, কারিকুলাম অ্যাডাপ্টেশন বলতে আমরা কি বুঝি? অ্যাকোমোডেশন লার্নিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড লার্নিং অ্যাবিলিটিস, অ্যাডাপ্টিং দ্য কারিকুলাম, মেমোরাইজিং দ্য সাবজেক্ট কন্টেন্ট, কভারিং অল দ্য কন্টেন্টস ইন দ্য টেক্সট বুক। তো কারিকুলাম অ্যাডাপ্টেশন হচ্ছে যে অ্যাকোমোডেশন লার্নিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড লার্নিং অ্যাবিলিটিস। কোর লার্নিং সাজেস্ট, কোর লার্নিংয়ের মধ্যে দিয়ে কী বোঝাচ্ছে? ইনফর্মাল লার্নিং, সেলফ রিডিং, ইন ডেপথ স্টাডিজ, আর স্ট্রিমলাইন্ড। তো কোর বলতেই আমরা বুঝতে পারছি যে কোর কথার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এই যে ইন ডেপথ, এই বিষয়টা চলে আসছে। কোর স্টাডিজ অর্থাৎ ডেপথ স্টাডিজ। হোমওয়ার্ক শুড বি বেসড অন, হোমওয়ার্ক যে দেওয়া হবে ছাত্রছাত্রীদের, হোমওয়ার্ক অবশ্যই দেওয়া হয় স্কুলে। তো সেক্ষেত্রে তাদেরকে যে হোমওয়ার্কটা দিতে হবে সেটা কিসের উপর ভিত্তি করে দিতে হবে? কন্টেন্টের উপরে ভিত্তি করে দিতে হবে, নাকি দ্য টিচিংয়ের উপর ভিত্তি করে দিতে হবে, প্রিভিয়াস রিডিং, নাকি অবজেক্টিভস? খুবই সহজ উত্তর এই প্রশ্নের। তো আমরা অবশ্যই যেটা পড়াবো সেই পড়ানোর উপরে, যেটা পড়ানো হয়ে যাবে তার উপরেই কিন্তু আমাদেরকে হোমওয়ার্ক দিতে হবে। যেটা পড়ায়নি সেটা তো হোমওয়ার্ক দেওয়া যাবে না কখনোই। তো প্রিভিয়াস রিডিংটা হয়ে যাবে সঠিক উত্তর। হোমওয়ার্ক ক্যান বি ইউজড অ্যাজ এ, হোমওয়ার্ক ব্যবহৃত হয় কী হিসাবে?
স্ট্র্যাটেজি টু গিভ ফার্দার টিচিং, টুল ফর ইভ্যালুয়েশন, মেথড অফ সেলফ লার্নিং, নাকি কোনোটাই নয়। তো হোমওয়ার্ককে কীভাবে ব্যবহার করা যায়? হোমওয়ার্কে প্রধানত যেটা ব্যবহার করা যায় এটা কিন্তু ইভ্যালুয়েশনের একটা হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, টুল ফর ইভ্যালুয়েশন। অর্থাৎ হোমওয়ার্ক একজনকে দিলাম, তো হোমওয়ার্ক দেওয়ার পরে আমি সেটা চেক করব, তাহলে বুঝতে পারবো যে তার ডেভেলপমেন্টটা কত দূর এগোচ্ছে নাকি এগোয়নি, তাহলে কিন্তু আমি এটা ইভ্যালুয়েশন তাকে করতে পারছি। বিফোর স্টার্টিং এভরি লেসন অ্যাজ এ টিচার ইট ইজ ইয়োর ডিউটি, অর্থাৎ প্রত্যেকটা লেসন শুরু করার আগে একজন শিক্ষক হিসেবে আপনার কর্তব্য কী হবে? অ্যাড্রেস দ্য স্টুডেন্টস, গিভ অ্যাটেন্ডেন্স, প্রিপেয়ার অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেসন প্ল্যান, গিভ এ লং লেকচার অন দ্য কন্টেন্ট। তো আমরা পড়াচ্ছি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ছাত্রছাত্রী, তো তাদের জন্য নিশ্চয় একটা বড় লেকচার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা সেটা বুঝতে পারবে না। আর তাদের ছাত্রছাত্রীদের অ্যাড্রেস করাটাও অতটা গুরুত্বপূর্ণ না এবং অ্যাটেন্ডেন্সটাও অতটা গুরুত্বপূর্ণ না। সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ একটা লেসন, অর্থাৎ পড়ানোর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু লেসনের জন্য লেসন প্ল্যান জরুরি। লেসনের জন্য লেসন প্ল্যান জরুরি। এবং লেসন প্ল্যানটা কেমন হবে? লেসন প্ল্যানটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে, প্রিপেয়ার অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেসন প্ল্যান। আইইপি স্ট্যান্ডস ফর, অর্থাৎ আইইপির ফুল ফর্ম কি? আইইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টেলেকচুয়াল এডুকেশনাল প্রসেস, ইন্টেলিজেন্ট এডুকেশন প্রসিডিওর, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। স্ট্র্যাটেজিস অফ রিমেডিয়াল টিচিং, রিমেডিয়াল টিচিংয়ের আবার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? আইইপি, পিয়ার সাপোর্ট গ্রুপ, রিওয়ার্ড স্কিম, অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ রিমেডিয়াল টিচিংয়ের জন্য যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের প্রত্যেকটাই হতে হবে যে এর আগে যেটা বললাম ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, এটা তো অবশ্যই দরকার। যেহেতু আমি রিমেডিয়াল পড়াচ্ছি, তো প্রত্যেকটা ছাত্র প্রত্যেকে যে একই রকমের হবে XYZ সেটা কিন্তু না। তো প্রত্যেকের জন্য আমাদেরকে আলাদা আলাদা একটা প্রোগ্রাম তো রাখতেই হবে। তার সঙ্গে পিয়ার সাপোর্ট গ্রুপ, অর্থাৎ তারা নিজেদের শ্রেণীকক্ষের মধ্যেই নিজের বন্ধু বান্ধবী তাদের দলে নিজেদের মধ্যে শেয়ার করে কিন্তু শিখবে। পিয়ার সাপোর্ট গ্রুপ রাখতেই হবে। আর তার সঙ্গে রিওয়ার্ড স্কিমও রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অল অফ দ্য অ্যাবভ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। রিমেডিয়াল টিচার শুড কিপ, রিমেডিয়াল টিচার এটা মাথায় রাখবেন, এটা তাকে কিন্তু রাখতে হবে। এ ডিটেল পার্সোনাল রেকর্ড ফর ইচ পিপল, নো রেকর্ড। এ রেজিস্টার বিয়ারিং দ্য নেম অফ দ্য স্টুডেন্টস, নান। অর্থাৎ রিমেডিয়াল টিচিং করতে গেলে একজন শিক্ষককে যেটা মেনটেন করতে হবে, তাকে কিন্তু অবশ্যই ডিটেল পার্সোনাল রেকর্ড কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের রাখতে হবে। অর্থাৎ আমি রিমেডিয়াল টিচিং তাদের দিলাম, অর্থাৎ তাদের কতটা ডেভেলপ হলো নাকি ডেভেলপ আদৌ হলো না, কতটা প্রয়োজন, এই সমস্ত কিছুটা আমাকে বুঝতে গেলে অবশ্যই রেকর্ড তো রাখতেই হবে। তো প্রত্যেকের পার্সোনাল রেকর্ড রাখতে হবে আমাদের। দ্য টু মোস্ট কমন অ্যাসেসমেন্ট মেথড, দুটো সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসেসমেন্ট মেথড হচ্ছে গ্রেড সিআরটি ক্রেডিট কার্ড, CRC NRT, ফর্মেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন। এটা খুব ভালোই মতো বোঝা যাচ্ছে যে ক্লিয়ারভাবে ফর্মেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন। এই ছিল আজকের রিমেডিয়াল টিচিংয়ের উপরে MCQ সেশন। এই MCQ সেশন আশা করি তোমাদের কাজে লাগবে অনেক। তো এরপরে আমি আবার পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে আমি আবার MCQ নিয়ে আসবো। তোমরা প্র্যাকটিস করতে থাকো আমার সঙ্গে। ধন্যবাদ। আর অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব যদি করে থাকো তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি। প্রত্যেকেই ভালো থাকো এবং প্রিপারেশন চলতে থাকুক।